ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 13 সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। এই অধ্যায়ের কোষে দেখি 13-র 1-এর দাগ থেকে যে অঙ্কনগুলি আছে এইগুলি আমরা সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে করে দেখাবো। তাই তোমাদেরকে প্রত্যেককেই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো 1-এর দাগে প্রশ্নটি কি আছে দেখে নিই। PQ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। ওই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম। এ বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি। তাহলে PQ সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে একটি, তার বাইরের একটি বিন্দু এ দিয়ে PQ সরলরেখার দৈর্ঘ্য 5 সেমি। তার প্রথমে PQ সরলরেখার দৈর্ঘ্য 5 সেমি এঁকে নেব। তারপর PQ সরলরেখার বাইরে বহিস্থ বিন্দু অর্থাৎ বাইরে একটি বিন্দু এ নিয়ে নিলাম। সেখান থেকে এবার ছবিটি অঙ্কন করব। দেখো কিভাবে করছি। তাহলে প্রথমেই PQ সরলরেখাটি 5 সেমি এঁকে নিচ্ছি। পাঁচ সেমি সরলরেখা PQ এঁকে নিলাম। PQ এই সরলরেখার বহিস্থ একটি বিন্দু এ নিলাম। মনে করি এ বিন্দুটি এইখানে আছে। এ বিন্দু দিয়ে PQ সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। তাহলে এ বিন্দু দিয়ে PQ সরলরেখার সমান্তরাল সরলরেখা এই দিকে কোনো জায়গায় হবে, সেইটি আমাকে আঁকতে হবে 3 রকম পদ্ধতিতে। তোমরা অবশ্যই ছবিটি কিন্তু লেড দিয়ে আঁকবে। আমি এখানে বোঝানোর সুবিধার জন্য বা দেখতে ভালো হবে তাই পেন দিয়ে ছবিটি আঁকছি, তোমরা অবশ্যই লেড দিয়ে করবে। তাহলে এ বিন্দু দিয়ে সবার প্রথমে আমরা কি করব, PQ সরলরেখার উপর একটি কোণ, সূক্ষ্ম কোণ অঙ্কন করব। অর্থাৎ এ বিন্দু থেকে PQ সরলরেখার উপর একটি সরলরেখা অঙ্কন করব, যে সরলরেখাটি PQ সরলরেখার উপর একটি সূক্ষ্ম কোণ তৈরি করবে। এইটি মনে রাখতে হবে, এই কোণটি যেমন অবশ্যই সূক্ষ্ম কোণ হয় তাহলে ছবিটি সুন্দর হবে। সূক্ষ্ম কোণ এঁকেছি। এইবার এই যে PQ সরলরেখার উপর যে একটি বিন্দু, প্রথমে এটি একটি নাম দিয়ে দিই। মনে করি এখানটা আমি নাম দিয়ে দিলাম R। তাহলে ARQ এই যে কোণ অঙ্কন হয়েছে, ARQ কোণের সমান করে একটি কোণ এ বিন্দুতে প্রথমে আমি অঙ্কন করব। এ বিন্দুতে কোথায় অঙ্কন করব, প্রথমে ARQ কোণ যেখানে আছে তার ঠিক বিপরীত দিকে আমি প্রথমে অঙ্কন করি। তাহলে কি আসবে, ARQ কোণের সমান করে কোণ অঙ্কন করলে কিভাবে করতে হবে, প্রথমে যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ আমি নিয়ে নেব। এটি একটি যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ আমি নিয়ে নিলাম। এই একই মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে ঠিক তার বিপরীত দিক থেকে আমি একটি বৃত্তচাপ আঁকলাম, যেটি এটির সমান করে। এইবার এই কোণের সমান করে, অর্থাৎ এখান থেকে এইটি হচ্ছে কোণ, এই কোণের সমান করে একটি বৃত্তচাপ কেটেছি। এই কোণের সমান করে এইখানে বসিয়ে এইখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, এ বিন্দু এবং এইখানে যে ছেদ বিন্দু পেয়েছি,
এই দুটি আমি সরলরেখা যোগ করে দেব। যোগ করে দিলে দেখো একটি সরলরেখা পেয়ে যাব, যে সরলরেখাটি কিনা পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা। তাহলে এইটি একটি পদ্ধতি যে এই দুটি সরলরেখা যদি সমান্তরাল হয়, এই কোণ এবং এই কোণ পরস্পর একান্তর কোণ। তাহলে এই একান্তর কোণ অঙ্কন করে পি কিউ সরলরেখার সমান্তরাল অঙ্কন করলাম। এই পি কিউ সরলরেখার বহিস্থবিন্দু এ দিয়ে সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে আরও দুটি পদ্ধতিতে, 3 রকম পদ্ধতিতে অঙ্কন করতে বলেছি। তাহলে এইটি একটি পদ্ধতি আমি অঙ্কন করলাম। পরের পদ্ধতি দেখো কিভাবে অঙ্কন করছি। এখানেও 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ প্রথমে এঁকে নিলাম, যার দৈর্ঘ্য 5 সেমি পি কিউ সরলরেখা। এই একইভাবে এখানে পি কিউ সরলরেখা এঁকে নিলাম এবং পি কিউর বহিস্থবিন্দু এ নিয়ে নিলাম। এবার এ বিন্দু থেকে পি কিউ উপর একটি বিন্দু নিয়ে এই বিন্দু থেকে একটি সরলরেখা যোগ করে দিলাম এবং যেখানে অবশ্যই একটি সূক্ষ্ম কোণ তৈরি হবে। এবার এই সরলরেখাটি যোগ করে আমি বর্ধিত করলাম, অর্থাৎ বাড়িয়ে দিলাম। এবার এই যে কোণ এখানে পি কিউর উপর যদি আমি আরেকটি বিন্দু নিয়ে নিই আর এই এ আর কিউ কোণের সমান করে কোণ আঁকবো। কোণ আঁকলে একইভাবে যে কোনো মাপের বৃত্তচাপ প্রথমে নিতে হবে। এই যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে নিয়েছি, এই বৃত্তচাপ এখান থেকে বসাবো। এখানে বসিয়ে ঠিক একই দিকে এখান থেকে আমি অঙ্কন করব বৃত্তচাপ। ঠিক আছে, এখান থেকে বসিয়ে এই দিকে বৃত্তচাপটি অঙ্কন করলাম। এবার এই কোণের সমান করে, অর্থাৎ এখান থেকে এইটি তো কোণ আমরা জানি, এই কোণের সমান করে কেটে নিলাম বৃত্তচাপ। এই কোণের সমান করে এবার এইখানে বসিয়ে, ঠিক করে দেখো এইখানে বসিয়ে এবার বৃত্তচাপটি এখানে আমি কেটে নিলাম। ঠিক আছে, এই কোণের সমান করে এখানে বসিয়ে বৃত্তচাপ কেটে নিলাম। এরপর এই যে ছেদবিন্দু এবং এ বিন্দু, এই দুটি যোগ করে দেব। তাহলে কিন্তু পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখাটি আমরা পেয়ে গেলাম। আরও একটি পদ্ধতি আছে, দেখো সরলরেখার অর্থাৎ পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করার আরও একটি পদ্ধতি। এখানে আরেকটি পদ্ধতি দেখো করছি। প্রথমে 5 সেমি পি কিউ সরলরেখা এঁকে নেব আগের মতোই, শুধু পদ্ধতিটি আলাদা। সমান্তরাল সরলরেখায় অঙ্কন করতে হবে পি কিউ সরলরেখার বহিস্থবিন্দু দিয়ে। তাহলে এটি পি কিউ সরলরেখা আঁকলাম, বহিস্থবিন্দু এ আমি এখানে নিয়ে নিলাম এ। এরপর এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। প্রথমে এটি ভালো করে দেখবে যে এ বিন্দুতে বসিয়ে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করব। সেই বৃত্তচাপটির মাপটি কোথা থেকে নেব? যখন এ বিন্দুতে বসাবো তখন তার ঠিক বিপরীত যে দুটি বিন্দু আছে, অর্থাৎ এখানে 3টে বিন্দু আছে দেখতে পাচ্ছি, এ পি একটি বিন্দু, কিউ একটি বিন্দু। তাহলে পি কিউ দুটি বিন্দু এবং এ একটি বিন্দু। যখন এ বিন্দুতে কম্পাসটি বসাবো তখন তার ঠিক বিপরীত যে দুটি বিন্দু আছে তাদের মাপটি নিয়ে নেব। তাহলে পি কিউর মাপ নিলাম, এ বিন্দুতে বসালাম। এবার বৃত্তচাপ অঙ্কন করব এই দিকে, কিংবা আমি এদিকেও করতে পারি। এদিকে করলে পরেরটি এখানে বসাতে হবে, আর যদি আমি এই দিকে করি তাহলে, অর্থাৎ তার বিপরীত দিকে, তাহলে এইখানে বসাতে হবে। যে কোনো জায়গায় বসালেই কিন্তু
হবে। আমি এদিকেই আঁকছি, তাহলে প্রথমে এইটির সমান করে এখানে বৃত্তচাপ অঙ্কন করেছি। এইবার আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব, এই বিন্দুতে বসাবো। আগে যেমন বলেছিলাম এ বিন্দুতে যখন বসাচ্ছি তখন ঠিক তার বিপরীত দিকে যে দুটি বিন্দু আছে সেই দুটি বিন্দু যোগ করে যে সরলরেখা হবে অর্থাৎ তার মাপটি নিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছিলাম। এরপর আমি কিউ বিন্দুতে যখন বসাচ্ছি তাহলে কিউ বিন্দুর বিপরীতে যে দুটি বিন্দু আছে অর্থাৎ এ বিন্দু এবং পি বিন্দু তাদের মাপটি নিতে হবে। তাহলে পি এবং এ বিন্দুর মাপটা আমি এখন নিচ্ছি। ঠিক আছে, যে বিন্দুতে বসাবো ঠিক তার বিপরীত দিকে যে দুটি বিন্দু পড়ে থাকবে সেই দুটি বিন্দুর মাপ আমি নিয়ে নিলাম। দিয়ে এবার কিউ বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আগের বৃত্তচাপ এবং এখনকার বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে এই ছেদ বিন্দু এবং এ বিন্দু যোগ করে দিলে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এবার এ বিন্দুতে স্কেল বসিয়ে যোগ করে দিচ্ছি। এখানের ছেদ বিন্দু এবং এখানের বিন্দু যোগ করতে হবে, এটা ঠিক করে যোগ করে দিতে হবে, তাহলে সমান্তরাল সরলরেখাটি পেয়ে যাব। আর যদি আমি এ বিন্দুতে বসিয়ে এই দিকে বৃত্তচাপ অঙ্কন করতাম তাহলে এইরকম একটি ছেদবিন্দু এখানেও এইখানে পেয়ে যেতাম, সেটা যদি আমি যোগ করতাম তাহলেও কিন্তু সেই একই সরলরেখা অর্থাৎ এই সরলরেখাটাই আসতো। পি কিউর সমান্তরাল সরলরেখা এ বিন্দু অর্থাৎ পি কিউর বহিস্থ বিন্দু এ দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা সহজেই পেয়ে গেলাম। এই যে তিনটি পদ্ধতি বললাম এই তিনটি পদ্ধতি একটি সরলরেখার বহিস্থ বিন্দু দিয়ে সমান্তরাল অঙ্কনের পদ্ধতি। ঠিক আছে, তারপর দুয়ের দাগের প্রশ্নটি দেখো কি আছে। 5 সেমি 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে এই ছবিটি অঙ্কন করতে হবে এবং পরীক্ষাতে শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিলেই হবে। এখানে যদিও বলা আছে অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি, এখানে প্রমাণ দরকার হয় না পরীক্ষার সময়, তাই শুধুমাত্র অঙ্কন চিহ্নটি দিলেই হবে। অঙ্কনটি সুন্দরভাবে দেখে রাখো। তাহলে প্রথমেই 5 সেমি 8 সেমি 11 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। যেই ত্রিভুজ অঙ্কন আমরা আগেই ক্লাস 7-এ শিখে গেছি, সেই ত্রিভুজটি অঙ্কন করার পর ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে স্কেল দিয়ে আমি 5 সেমি 8 সেমি এবং 11 সেমি তিনটি সরলরেখা এঁকেছি। তারপর চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ একটি অঙ্কন করেছি। এটা আমরা জানি কোণ অঙ্কন করা এবং সরলরেখা অঙ্কন করা। এবার ত্রিভুজটি অঙ্কন করব। প্রথমে ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমে কি করব, যে কোনো মাপের একটি সরলরেখা প্রথমে নিয়ে নেব। যেমন এইখানে যে তিনটি সরলরেখা আছে এই তিনটি সরলরেখা ওই ত্রিভুজের বাহু, তাহলে বড় বাহুটির থেকেও আমি বড় একটি সরলরেখা এঁকে নিলাম, কারণ এই বড় বাহুটিকে অর্থাৎ 11 সেমিকে আমি ভূমি করে ত্রিভুজটি অঙ্কন করব। তাহলে যে সরলরেখাটি আঁকবো সেটি অবশ্যই জানো ওই 11 সেমির থেকে বড় হয়। তাহলে এই ছবি আঁকলাম অর্থাৎ এই সরলরেখাটি আমি অঙ্কন করেছি। এবার এখান থেকে প্রথমে 11 সেমিকে আমি ভূমি করে ত্রিভুজ আঁকতে চাইছি, তাই 11 সেমির মাপ নিয়ে নিই কম্পাসের সাহায্যে। এগারো সেমির মাপ নিয়ে নিলাম। এই 11 সেমির মাপ নিয়ে এখানে ত্রিভুজটি আমি অঙ্কন করব। তাহলে 11 সেমি মাপ নিয়ে কেটে নিলাম। এরপর আরেকটি যে বাহু আছে অর্থাৎ 8 সেমি, সেই 8 সেমির সমান করে এখান থেকে আমি কেটে নিচ্ছি। 8 সেমির সমান করে
প্রথমে এই বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আরেকটি যে বাহু আছে অর্থাৎ 5 সেমি, সেই 5 সেমির মাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ আমি এখান থেকে খুব সহজেই এঁকে নেব। সেই বৃত্তচাপটি এইখানে বসিয়ে আমি অঙ্কন করব। তাহলে ত্রিভুজটি আমি পেয়ে গেলাম। এই ছেদবিন্দু এবং এই দুটি বিন্দু যোগ করলে ত্রিভুজটি আমি পেয়ে যাব। তাহলে এই যে ত্রিভুজটি হলো, এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি। ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এরপর এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে। এবার ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে গেলে তার পদ্ধতি কি আছে? প্রথমে এই যে ত্রিভুজ এঁকেছি আমি নাম দিয়ে দিলাম ABC। ABC ত্রিভুজের BC হচ্ছে ভূমি। এই BC ভূমির অর্ধেক অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে হবে BC ভূমিকে, তাহলে তার অর্ধেক পেয়ে যাব। তাহলে BC ভূমিকে যদি সমদ্বিখণ্ডিত করতে হয় তাহলে কি করতে হবে? B বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকতে হবে এবং C বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। সেটি অর্ধেকের বেশি বা BCর সমান নিতে হবে। আমি অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে নিলাম, দিয়ে এখানে বসালাম B বিন্দুতে। তারপর C বিন্দুতে একইভাবে বসিয়ে আরেকটি বৃত্তচাপ কাটলাম। B বিন্দুতে আরেকবার বসিয়ে এখানে তাহলে পরিষ্কার হয়ে যাবে, ছেদ বিন্দুটি পেয়ে যাব। এবার এই দুটি ছেদ বিন্দু যোগ করে দিলে BC সরলরেখার সমদ্বিখণ্ডক আমরা পেয়ে গেলাম। তাহলে BC সরলরেখার সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। তাহলে এইখানে এবার এই PQR যে কোণ এঁকেছিলাম 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তার আগে BC সরলরেখার সমান্তরাল সরলরেখা A বিন্দু দিয়ে আমাকে অঙ্কন করতে হবে। তাহলে A বিন্দু দিয়ে BC সরলরেখার সমান্তরাল অঙ্কন করলে প্রথমে কি করব? A বিন্দুতে কম্পাস বসিয়ে BC সমান দৈর্ঘ্য নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। প্রথমে BCর দৈর্ঘ্য নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে BCর মাপ নিয়ে নিলাম, এটি হচ্ছে BCর মাপ। এই মাপ নিয়ে A বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে A বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করি। এটি A বিন্দু। A বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকলাম। এবার C বিন্দুতে বসিয়ে, C বিন্দুতে যখন বসাবো AB বৃত্তচাপ নিতে হবে। তাহলে AB বৃত্তচাপ নিয়ে নিলাম। AB বৃত্তচাপ নিয়ে ABর দৈর্ঘ্যের সমান নিয়ে C বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে অর্থাৎ এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেবো। তাহলে সরলরেখাটি পেয়ে যাব, যেটি হচ্ছে BC সরলরেখার সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা BC সরলরেখার সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। এইবার এই যে এখানে BC সরলরেখা BC বাহুকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, আমি মনে করছি ABC এর এখানটি অর্থাৎ এই বিন্দুটি M নাম দিয়ে দিলাম, M বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে M বিন্দুতে এবার হচ্ছে PQR কোণের সমান করে কোণ অঙ্কন করব, অর্থাৎ ওই 60 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন করতে হবে। কারণ এই কোণটি যে সামান্তরিকটি অঙ্কন করতে বলা হয়েছে তার একটি কোণ। তাহলে 60 ডিগ্রি কোণের সমান করে প্রথমে কোণ আঁকি। এইখানে যে কোনো মাপের বৃত্তচাপ নিয়েছি। এবার এখান থেকে এইটি সমান করে কেটে নেব, তারপর যোগ করে দেব।
যোগ করে দিলাম। তাহলে এইটি হচ্ছে সেই সামান্তরিকের একটি কোণ এবং এই যে এই বিন্দুতে ছেদ করেছে, এখানে এ বিন্দুতেই ছেদ করে গেছে, তাহলে এ বিন্দু এম এ এইটি হচ্ছে সামান্তরিকের একটি বাহু এবং এ যদি এখানে নাম দিয়ে দিই জেড, তাহলে এ জেড হচ্ছে বিসি সরলরেখার সমান্তরাল সরলরেখা। এবার এ এম সামান্তরিকের একটি বাহু, এম সি আরেকটি বাহু, তাহলে এম সি এর সমান করে এখান থেকে আমাকে কেটে নিতে হবে। তাহলে এম সি এর সমান করে এখান থেকে কেটে নেব যেখানে বাহুটি আছে, ব্যাস। এবার এই দুটি যোগ করে দেব। এবার এটি যোগ করে দেওয়ার পরে এম সি এটি যদি নাম দিয়ে দিই আমি এল, এম সি এল এ, এই যে সামান্তরিকটি পেলাম এম সি এল এ, এই সামান্তরিকের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো এম সি এল এ। এ বি সি ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক হলো এম সি এল এ, যার একটি বাহুর দৈর্ঘ্য এম সি এবং একটি কোণ 60 ডিগ্রি এবং অপর বাহুগুলি অর্থাৎ সিএল এবং এএম এএল চারটি বাহু এবং একটি কোণ 60 ডিগ্রি। সেই 60 ডিগ্রি কোণ কোনটি? এইটি হচ্ছে সামান্তরিক, যে সামান্তরিকটি হচ্ছে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে বলা হয়েছিল। খুব সুন্দরভাবেই খুব সহজ পদ্ধতিতে এই ছবিটি অঙ্কন হয়ে গেল। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক বা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আঁকতে বললে ঠিক এইভাবেই আঁকতে হবে যে প্রথমে ত্রিভুজের মাপ যদি দেওয়া থাকে সেই ত্রিভুজটি প্রথমে অঙ্কন করে নিতে হবে, তারপর যে সামান্তরিক আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলবে তাদের একটি কোণ অবশ্যই দেওয়া থাকবে, সেই কোণটি অঙ্কন করতে হবে। এইভাবে এই পদ্ধতিতে ছবিটি অঙ্কন করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।